তার দুই হাত দিয়ে জাঙ্কুকের মাথার চুল টেনে ধরে চিৎকার করে বলল, তুই আমার পিছে পিছে কেন আসছস? এইসব আজেরা দরদ দেখাবি না আমাকে, খবরদার। তোর বোনের মা যখন আমাকে উল্টো পাল্টা কথা বলছিল তখন কি করছিলে? হ্যাঁ, ব্যথা পাচ্ছি তো আমি, চুল ছেড়ে দাও আমার। না, ছাড়বো না। তোর মা আর বোনের উপর হওয়ার রাগ সব আমি তোর উপর ছাড়বো। তুই যে এতটা বলদ, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। এই বলদটার সাথে আমি কোন দুঃখে প্রেম করতে গিয়েছিলাম, এখন তো আমার মরতে ইচ্ছে করছে। আমি আমার আম্মু আর বোনের মুখে মুখে তর্ক করতে পারি না, এখন আমি কি করতে পারি? তখন জঙ্কুকের চুলগুলো আরো জোরে জোরে টানতে লাগলো আর বলল, তোকে তর্ক করতে কে বলেছে? হায় আল্লাহ, আমি যে কি করি? তুই কি নেই অন্যায় বুঝিস না? তুই নেই অন্যায় প্রতিবাদ করবি। সবাই যে আমাকে অপমান করে করে কথা বলেছে, সেটা শুনতে কি তোর খারাপ লাগে না? তোর কি কষ্ট হয় না? এটা তোর কিসের ভালোবাসা? সত্যি করে বল দেখি, আদৌ কি তুই আমাকে ভালোবাসিস না আমি মরিচিকার পিছনে পড়ে আছি? হ্যাঁ। হঠাৎ জিন প্রবেশ করলো রুমে, আর তিনি যখন দেখলো তে জঙ্কুকের চুল ধরে টানছে, তখন জিন চিৎকার করে বলল, এই মেয়ে কি করছো এটা? তে জিনকে আসতে থেকে একদম হতভম্ব হয়ে গেল। সেই মুহূর্তে কি করতে পারে? এদিকে জঙ্কুকের তো বয়ে কাঁপাকাঁপি উঠে গেছে। নিশ্চয়ই তার আম্মু আবার তেকে অপমান করবে। কিন্তু তে জিনকে না দেখার বান ধরে ধীরে ধীরে তার মুষ্টি খুললো, তারপর আলতো করে চুলগুলো ধরে বলল, কি অবস্থা হয়েছে চুলগুলোর? আজকে সেলুনে যাবে, বুঝেছো? এই মেয়ে, চুল ধরেছে কেন বাবুর? ও ব্যথা পাবে, চুল ছেড়ে দিয়ে কথা বলো। তখন তাড়াতাড়ি করে জঙ্কুকের চুল ছেড়ে দিয়ে বলল, আম্মু, আমি তো ওকে চুলগুলো কাটার জন্য বলছিলাম। দেখো না কেমন বড় বড় হয়ে গেছে চুলগুলো। সেটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। আমার বাবুর চুল কখন কাটতে হবে তা আমি ভালো করেই জানি। হ্যাঁ, সেটা তো ঠিকই আছে, কিন্তু এখন যেহেতু আমি ওর স্ত্রী, সেজন্য তো এখন আমাকে ওর ব্যাপারে ভাবতে হবে, তাই না? স্বামীকে নিয়ে যে কত ভাবো তা তো দেখতেই পাচ্ছি। বাবু যে এখন পর্যন্ত সকালে নাস্তা খায়নি, সে খেয়াল আছে তোমার? রুমের মধ্যে বসে থাকলে বাবুর পেট ভরবে? আসছে বাবুর দরদ দেখাতে। আজ এটা কথাই আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। এই বলে জিন জঙ্কুককে সাথে করে নিয়ে আবার ডাইনিং টেবিলে আসলো আর নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। জঙ্কুক তখন জিনের হাত সরিয়ে দিয়ে বলল, আম্মু, আজ আমি নিজের হাতে খাবো, তোমাকে খাওয়াতে হবে না। জিন তখন তার উল্টে বলল, কি বলছিস? তুই কি আমার সাথে রাগ করেছিস বাবা? জঙ্কুক তখন রাগ করে বলল, হ্যাঁ করেছি। তোমরা তখন তের সাথে ওরকম বাজে ব্যবহার করলে কেন? তে ভীষণ কষ্ট পেয়েছে। কখন বাজে ব্যবহার করলাম? ওকে তো শুধু বললাম একটু পরে নাস্তা খেতে। বাড়ির বউদে একটু দেরিতে খেতে হয়, এতে দোষের কি দেখতে বাবা? এখন তোর নাস্তা করা উচিত, তাই না? ডেকে আনো ওকে, আমরা দুইজন একসাথে নাস্তা করব। জিন জঙ্কুকের কথা শুনে দাঁত কেটমিলিয়ে বলল, বাবু তুই খেয়ে নে, আমি বলছি গিয়ে। এই বলে জিন আবার জঙ্কুকের রুমে গেল। এদিকে তে গলা ছেড়ে দিয়ে জোরে জোরে খাচ্ছে। সে ভাবতেই পারছেন জঙ্কুক এতটা উপথার্ত, তার প্রতিবাদ করার কোনো ক্ষমতাই নেই। এই ছেলে কি দেখে যে সে পাগল হয়েছিল। হঠাৎ জিন প্রবেশ করলো রুমে, আর সে তেকে বলল, এইভাবে কি রুমের মধ্যে বসে থাকলে পেট ভরবে? না চারটা খেতে হবে। যাও তাড়াতাড়ি নাস্তা করে নাও। নাস্তা খেয়ে তাড়াতাড়ি দুপুরের জন্য খাবার রেডি করো। এবার আর চুপ করে থাকতে পারলো না। সে তখন তার চোখের পানি মুছে বলল, আম্মু, আমি কিন্তু এইবারে কাজের মেয়ে না যে আপনার হুকুম মতো চলতে হবে আমাকে। আমার যখন মন চাইবে তখন আমি নাস্তা করব, আর যখন মন চাইবে দুপুরের জন্য রান্না করব। জিন তখন রেগে গিয়ে বলল, কি বললে তুমি? আমাকে তুমি এত বড় কথা বললে? জিন তেরে আসতে ধরে থেমে গেল আর বলল, থাক, এখন কিছু বলবো না। দুপুরে মেয়েরা যখন খেতে এসে খাবার রেডি পাবে না, তখন দেখো কি করি। কি করবেন শুনি? মারবেন আমাকে? আমার গায়ে যে হাত তুলবে তার হাত একদম ভেঙে ফেলবো। আর হ্যাঁ, আপনার বাড়িতে আমি কাজ করার জন্য আর চারটা ভাত খাওয়ার জন্য আসিনি। ওরকম ডাল ভাত আমার বাড়িতে গড়াগড়ি খাচ্ছে। আপনারা যেন পায়ের উপর পা তুলে খান, আমি ওখান থেকে তেমন পায়ের উপর পা তুলে খাবো, কারণ আমি এই বাড়ির বউ, আপনাদের চাকরানি না। ও মোর আল্লাহ, আমরা তাহলে ভুল মেয়ের সাথে জঙ্কুকের বিয়ে দিলাম। খুবই তো সহজ সরল মনে করেছিলাম একে, কিন্তু এর তো মোটে সহজ সরল না। এই বলে জিন রুম থেকে বের হয়ে গেল। জিন চলে যাওয়ার পর তে আবার গলা ফাটে কাঁদতে লাগলো। সে বুঝতে পারছে না জেনে বুঝে কি করে এই জাহান্নামে সে পা রাখলো। তার কপালে যে কি লেখা আছে তা উপরওয়ালা ছাড়া আর কেউই বলতে পারবে না। হঠাৎ তের ফোনে কল বেজে উঠলো। তে তখন তাড়াতাড়ি করে রিসিভ করলো। ফোনের অপর পাশ থেকে তের মা বলল, মা কেমন আছিস? কেমন আছিস শুনে তে আরো বেশি কান্না পেলো। সে যতই তার কান্না চেপে রাখতে চাইছে, ততই তা আরো জোরে বের হয়ে আসছে। মিসেস ইয়ঞ্জন তখন বলল, মা তে কথা বলছিস না কেন?
এরই মধ্যে আবার জঙ্গক এলো খাবার নিয়ে। সে খাবারের প্লেটের সামনে নিয়ে এসে বলল, আম্মু যে তোমাকে ডাকতে এলো, গেলে না কেন? জঙ্গকের কথা জবাব না দিয়ে মিসেস ইয়ঞ্জনকে বলল, এই তো ভালো আছি আম্মু, তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি, কিন্তু তুই ছাড়া বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। এখন এইভাবে বলছো কেন? তোমরা তো এটাই চাইতে, সবসময় মাসের মধ্যে 15 দিনই পাত্রপক্ষের সামনে নিয়ে যেতে, যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এখন তো তোমাদের খুশি হওয়ার কথা। মিসেস ইয়ঞ্জন তখন কাঁদতে কাঁদতে বলল, এভাবে বলিস না মা, মেয়েদেরকে বাবা মা সব দিতে পারে, কিন্তু তাদের গড়ে রাখতে পারে না, এটাই দুনিয়ার নিয়ম। মন খারাপ করো না আম্মু, এমনিতে বললাম। আচ্ছা রাখছি, এখন পরে কথা বলবো। ঠিক আছে মা, ভালো থাকিস। জঙ্গক খেতে খেতে বলল, খাবার প্লেট রুমের মধ্যে এনেছো কেন? যাও প্লেট রেখে আসো। জঙ্গক তখন একটু রুটি আর সবজিদের মুখের সামনে নিয়ে গিয়ে বলল, হ্যাঁ করো, তোমার জন্য এনেছি খাবারটা। জঙ্গক যাবে আমার সামনে থেকে? না, যাব না। এই বলে সে জোর করে তের মুখে ঢুকিয়ে দিল খাবারটা। তে এখন না পাচ্ছে খেতে, না পাচ্ছে ফেলে দিতে। সে খাবার মুখে নিয়ে বলল, আমি খেতে পারি এক শর্তে। সবসময় এত শর্ত জড়িয়ে দাও কেন? এই বলে জঙ্গক আরো একবার খাবার তুলে দিল তের মুখে। তে তখন বলল, জঙ্গক প্লিজ থামা তোমার এসব বাদরামি, আমার কিন্তু ভালো লাগছে না কিছু। ওকে, বলো কি তোমার শর্ত? এতদিন তো অনেক মিথ্যা কথা বলেছো, আজ কিছু সত্য কথা বলবে আমাকে? হ্যাঁ বলবো, তার আগে খাবারটা শেষ করো। কেন বই লাগছে মুখে? বউকে খাওয়ানো দেখলে তো তোমার মায়ের প্রেশার আরো হাই হয়ে যাবে। কাজের কথা বলো। তুমি তো জব করো না, তাহলে করোটা কি? আর হ্যাঁ, একদম সত্য কথা বলবে, মিথ্যা কথা বলে তোমার চুল আমি টেনে একদম ছিঁড়ে ফেলবো কিন্তু। কিছুই করি না, আম্মু আমাকে কোনো চাকরি করতে দেয় না। এই একদিনে যা বুঝলাম, তোমাদের পুরো ফ্যামিলিকে মেনটেন করে তোমার আম্মু আর বোনেরা। হ্যাঁ, কিন্তু তোমার বাবার বিজনেস তো সবার আগে তোমার সামলানো উচিত। তুমি ঘরে এইভাবে মেয়ে মানুষের মতো কেন বসে থাকো? জাহুকদের মুখে আরো একবার খাবার তুলে দিয়ে বলল, সবাই ভাবে যে আমি এখনো ছোট, আমি এসব ব্যবসা বাণিজ্যের কিছুই বুঝবো না। তাহলে এত ছোট বাচ্চাকে ওনারা বিয়ে করলো কেন? সারা জীবন মায়ের আঁচলের নিচে রাখলেই তো পারতো। এটা আমাদের বংশের নিয়ম, আমাদের বংশের ছেলে মেয়েদেরকে খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়। আর আমাদের বংশে আরেকটা নিয়ম, তাহলে এই বংশের কেউ বিয়ের আগে প্রেম ভালোবাসা করতে পারে না। সেই জন্য আমি আমাদের প্রেম ভালোবাসা প্রকাশ করিনি, যার জন্য তুমি আমাকে ছোট ছোট ভুল বুঝেছো। এই তখন চিৎকার করে বলল, তাহলে প্রেম কেন করেছিলি? কেন আমার জীবনটা এইভাবে নষ্ট করলি? কেন আমাকে প্রপোজ করলি? কেন এতদিন রিলেশনটা চালিয়ে নিতে গিয়েছিলি? প্রেমটা কি তোর কাছে ছেলে খেলা মনে হয়েছে? জাঙ্গক তখন তের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। প্রথম ফোনে কথাবার্তা শুনে আমি একদম ফিদা হয়ে গিয়েছিলাম। তারপর প্রথম যেদিন দেখলাম, সেদিন থেকে দিনটা শুধু তোমার চেহারায় চোখের সামনে ভাসতো আমার। তখন একেবারের জন্য মনে হয়নি আমার মনে এসব প্রেম ভালোবাসার চিন্তা আনা যাবে না। আমার জন্য এসব প্রেম ভালোবাসা নয়, প্লিজ বিশ্বাস করো, আমার ভালোবাসা কিন্তু মিথ্যা ছিল না। এই চুপ কর, মেয়েদের মতো একদম ভবো করে কাঁদবি না। আমাকে যে ঠকিয়েছিস না, তার জন্য জীবনে মাপাবি না তুই। তুই একটিবার সত্য কথাগুলো বলতে পারতি আমাকে। সত্য কথা বললে কি তুমি আমাকে ভালোবাসতে? তুমি যদি শুনতে আমি একজন বেকার ছেলে, তখন কি কথা বলতে? যদি শুনতে আমাদের পরিবারের এতগুলো মেম্বার, যেখানে 3 বোন জামাই শ্বশুর বাড়ি থাকে, তখন কি রাজি হতে? যখন শুনতে আমি আম্মু আর বোনের মুখের উপর কথা বলতে পারি না, পুরো সংসার মায়ের কথা মতো চলে, তখন কি একসেপ্ট করতে আমার ভালোবাসা? আমি তোমাকে হারাতে চাইনি, প্লিজ বিলিভ মি। এই জন্য মিথ্যা কথা বলে পটিয়েছি। তোমার ভালোবাসা এমন সস্তা করবো আমি আর বিশ্বাস করছি না চান্দু। তুমি যদি এতই ভালোবাসতে আমাকে, তাহলে এভাবে অন্য মেয়েকে দেখতে যেতে না। ছোট বাধা বিপত্তি পেরিয়ে আমাকে বেছে নিতে, বুঝলে? দেখতেই তো পারছো আমার হাতটা বাঁধা। আম্মু আর বোনের মুখের উপর তর্ক করতে পারি না। শুধু আমি না, আমাদের পরিবারের সবাই আম্মু আর আপুদের উপর কথা বলতেই পারে না। কি হবে বললে? আমি তো বলেছি কি করেছে তারা আমার সাথে। আজ থেকে তুইও বলবি, যদি না বলিস তাহলে কিন্তু আমি তোকে ডিভোর্স দিয়ে চলে যাব। জাঙ্কুক এবার আর জবাব দিল না। তে তখন বলল, আর একটা সত্য কথা বলবে আমাকে? আর আমি একটা কথা মিথ্যা বলবো না। তোমার মন যা চায় তাই জিজ্ঞেস করতে পারো তুমি। তুমি কি সত্যি অনার্স পাস করেছো, না সেটা নিয়েও মিথ্যা কথা বলেছো আমাকে? আসলে আমি তোমার সাথে প্রেম করার সময় যা যা বলেছি সবই মিথ্যা বলেছি। কি অবাক হয়ে বলল, মানে? আমি এখনো অনার্স শেষ করিনি, আমি এবার অনার্স ফাইনাল ইয়ারে উঠেছি মাত্র। তীর এবার প্রচন্ড ডাক উঠলো। সে তখন 2 হাত দিয়ে আবার জঙ্কের চুলগুলো টেনে ধরে বলল, তুই পড়ালেখার নিয়ে মিথ্যে বলেছিস? ছি ছি ছি, তুই তো 1 নম্বরে চিটার, বাটপার আর ফালতু একটা ছেলে। হঠাৎ জিন আবার আসলো রুমে। জিনকে দেখা মাত্র জাঙ্কুক ভয়ে নিজের মুখে খাবার তুলে দিতে লাগলো। তে তখন বলল, কি হলো, দাও আমাকে। আমাকে না দিয়ে তুমি নিজে খাচ্ছ? এই বলে সে নিজে জাঙ্কুকের হাত টেনে নিল তার মুখে। জিন তা দেখে বলল, বাবু তুই তো নিজের খাবার কখনো হাত দিয়ে খাসনি, সেখানে এই মেয়েটাকে তুলে খাচ্ছিস? আসলে আম্মু
আসলে হয়েছে কি, না মানে আমি। জাঙ্কুক এইভাবে আবল তাবল বকতে লাগলো। তার দেখে তে বলল, সামনে বকে তুলে খাওয়াচ্ছে, এতে প্রবলেম কি শাশুমা? আর হ্যাঁ, এখন আপনার বাবু আর আগের বাবু নেই যে যখন তখন এইভাবে পারমিশন বেটিয়ে তার রুমে ঢুকবেন। নেক্সট টাইম এইভাবে বিনা পারমিশনে আমাদের রুমে ঢুকবেন না প্লিজ। এতটুকু ভদ্রতা আপনার জানা উচিত ছিল, যেহেতু এটা সদ্য বিবাহিত একটা কাপড় বেডরুম। আমরা কখন কোন মুডে থাকি সেটা নিজেরাও জানি না। জিন এই কথা শোনা মাত্র একদম স্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছে তিনি আর এই দুনিয়াতে নেই। জিন হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল মাটিতে। জঙ্গল তখন চিৎকার করে বলল, আম্মু আম্মু, কি হয়েছে তোমার? ওঠো আম্মু। কিন্তু জিন চোখও খুললো না, কথাও বললো না। জঙ্গল তখন সবাইকে চিৎকার করে ডাকতে লাগলো, আব্বু, দুলা ভাই, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো আমার রুমে। এর বিন্দু মাত্র মায়া হলো না বা তার একটু খারাপ লাগছে না, সে বরং খুশি হয়েছে। জঙ্গল তখন থেকে বলল, আম্মুকে এভাবে অপমান করে কথা কেন বললে? এটা কিন্তু তুমি ঠিক করলে না তে। বাহ, ভালোই তো প্রতিবাদ করতে জানো, নিজের মায়ের অপমান সহ্য করতে পারো না। আর আমাকে নিয়ে যখন সবে অপমান করে হাসাহাসি করে তখন তোমার প্রতিবাদ করার ক্ষমতা থাকে না, তখন তুমি দুর্বল হয়ে যাও। এদিকে জঙ্গলের চিৎকার শুনে সবাই তার রুমে আসলো। তখন জঙ্গলের সাথে আর তর্ক না করে সে তার আম্মুকে কোলে করে বিছানায় উঠালো। তারপর চোখে মুখে পানি ছিটিয়ে দিতে লাগলো। জিন সাথে সাথে চোখ মেলে তাকালো, আর তাকাতে জঙ্গলকে জড়িয়ে ধরে বলল, বাবা, এই দিন দেখার জন্য আমি বেঁচে আছি। তোর বউ আমাকে এইভাবে অপমান করে কথা বললো আর তুই কিছুই বললি না। ভাবতে পারিস সে আমাকে তোর রুমে আসতে নিষেধ করেছে। নান্দন সাহেব তখন জিনকে বলল, কি হয়েছে জিন তোমার? আমাদেরও বলো। কিছু হয়নি, তবে এখন হবে। আমি এই মেয়ের সাথে জঙ্গলকে আর থাকতে দিব না। তাতেই তোমরা ডিভোর্সের ব্যবস্থা করে। এই মেয়ে মোটেও সহজ সরল নয়। এই মেয়ে একটা কালনাকে নিয়ে আমার ছেলের জীবনটা শেষ করে দিবে। জিনের কথা শুনে সবাই যেন আকাশ থেকে মাটিতে পড়ে গেল। মাত্র একদিন হলো বিয়ে হয়েছে আর তাতে জিন ডিভোর্সের কথা বলছে। কি করেছে তে? ও অভিশাপে হা করে আছো কেন? আমার মেয়েদেরকে তাড়াতাড়ি অফিস থেকে আসতে বলো তোমরা। নিশ্চয় এই মেয়ে আমাদের শত্রুপক্ষের লোক, ছন্দবেশে আমাদের সংসারটা তছনছ করার জন্য এসেছে। আমার জঙ্গলকে বশ করার আগে আমাদেরকে ওকে এ বাড়ি থেকে তাড়াতে হবে। এই বলে যে নিজে কল দিল মেয়েদেরকে আর কাঁদতে কাঁদতে বলল, কই আমার আয়ু, জিমিন, ওয়াইন, মা তোরা তাড়াতাড়ি বাসায় আয়। মস্ত বড় একটা ভুল হয়ে গেছে আমাদের।